সালাম আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। একটু কনফার্ম করবে যে আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু। যারা ইতিমধ্যে জয়েন করেছো একটু কনফার্ম করবে যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আজকে আমাদের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা অনেকগুলো ক্লাস পার হয়ে এসেছি। এটি 18 নম্বর ক্লাস আমাদের। আজকের ক্লাসটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক প্রশ্ন হুবহু চলে আসে। আজকের এই প্রশ্নটি হুবহু আসে, আমরা সেটাই একটু দেখব এখন। আজকের পেজ হচ্ছে 219 নাম্বার পেজ বের করবে তোমরা, 219 এই পেজটা বের করবে। প্রথম টপিকটা অনেক মজার, দ্যাট ইজ রিডান্ডেন্সি, যেটা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় প্রায়ই আসে। শুধু বিশ্ববিদ্যালয় না, বিশেষ করে ব্যাংক জবগুলোতেও পরীক্ষায় আসে এখান থেকে। সো আজকে কিছু নতুন গ্রামারের টপিক শিখবো আমরা, যা আমরা হয়তো বা ইন্টারমিডিয়েটে পড়িনি। যে টপিকগুলো আমরা ইন্টারমিডিয়েট পড়িনি, এরকম কিছু ব্যতিক্রম স্ট্রাকচার আজকে আমরা দেখব আর কি। তো প্রথমেই আমরা যেটা পাচ্ছি দেখো, যে প্রথমেই এটা দেয়া আছে, দেখো একটা শব্দ দেয়া আছে রিডান্ডেন্সি। আসলে রিডান্ডেন্সি জিনিসটা কি জিনিস, যদি আমরা এক কথায় বলতে চাই, অপ্রয়োজনীয় শব্দের ব্যবহার। অর্থাৎ একই শব্দের অপ্রয়োজনীয় ব্যবহার। আমরা সহজ অনেকগুলো শব্দ ব্যবহার করি ইংরেজি ভাষা এবং বাংলা ভাষায়, যা প্রয়োজন নেই। যেমন আমরা দেখো বাংলায় কথা বলার সময় অনেক সময় বলি সাপোজ ধরো, তা আসলে সাপোজ মানেও যা, ধরো মানেও তাই, তাই না? আমরা কমন এই শব্দগুলো ব্যবহার করি। আবার আমাদের জন্য আরেকটি কমন শব্দ আছে, সেটা হচ্ছে যেমন রিপিট এগেইন। এই কথাটা আমরা প্রায় আমরা বাঙালিরা 90% মানুষই এই কথাটা বলি আমরা, রিপিট এগেইন। তাহলে এই বিষয়টিও ভুল, কারণ রিপিট শব্দের অর্থ যা, এগেইন শব্দের অর্থ তাই। তাহলে যখন সমজাতীয় একই শব্দের মিনিং একসাথে দুইবার বলার কোনো প্রয়োজন নেই, সেটাই হচ্ছে ইংরেজিতে কি, রিডান্ডেন্সি। যেমন লেখা আছে সেন্টেন্স ইন হুইচ সাম ইনফরমেশন ইজ আননেসেসারিলি রিপিটেড। দেখো এই যে কি বলেছে, দেখো আননেসেসারিলি, দেখো আননেসেসারিলি রিপিটেড ইজ কল্ড এ রিডান্ডেন্ট। আর এটাকেই কি বলা হয়, রিডান্ডেন্ট বলা হয়। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড রিডান্ডেন্সি। আমরা কিছু শব্দ চলে যাচ্ছি, দেখো তাহলে বুঝতে পারবা। দেখো অ্যাডভান্স ফরওয়ার্ড, এই তিনটা শব্দের একটা খেয়াল করে দেখো, এই তিনটার সাথে ফরওয়ার্ড ব্যবহারের কোনো প্রয়োজনীয়তা নেই। কারণ অ্যাডভান্স মানেও যা, ফরওয়ার্ড মানেও তাই। প্রসিড মানেও যা, ফরওয়ার্ড মানেও তাই। একইভাবে প্রোগ্রেস মানেও যা, ফরওয়ার্ড মানেও তাই। তাহলে এখানে এই ফরওয়ার্ডের ব্যবহারগুলো হচ্ছে অপ্রয়োজনীয়। ঠিক আছে, তাহলে অপ্রয়োজনীয় শব্দের ব্যবহার যেটা, এটাই হচ্ছে আমাদের জন্য অনেক বড় ঝামেলার। আর যখন এটা পরীক্ষায় আসবে, তোমাকে দিয়ে দিবে পিন পয়েন্টিং এরর, মানে ভুল খুঁজে বের করা। ভুল খুঁজে বের করা, সেখানে তুমি যখনই দেখবে যে অ্যাডভান্স ফরওয়ার্ড আছে, তাহলে বুঝে নিবে যে এখানে এই শব্দটা এই জায়গাটাই কি আছে, ভুল আছে। প্রসিড ফরওয়ার্ড আছে, একইভাবে এটা ভুল। একইভাবে প্রোগ্রেস ফরওয়ার্ড, এটাও কি ভুল। আরেকটা কমন শব্দ আমরা ব্যবহার করি, দেখো এই যে রিটার্ন ব্যাক। দেখো একটা কমন শব্দ ব্যবহার করি আমরা ইংরেজি তোমার ইয়েতে, সেটা হচ্ছে কি রিটার্ন ব্যাক। মজার বিষয় হচ্ছে রিটার্ন মানেও যা, ব্যাক মানেও কিন্তু তাই। তাহলে আমরা কথায় কথায় অনেক সময় বলে ফেলি ওকে পিছনে চলে আসো, রিটার্ন ব্যাক। আসলে আমাকে ব্যাক বললে হতো অথবা রিটার্ন বললে হতো, কিন্তু আমি রিটার্ন ব্যাক একসাথে ব্যবহার করতে পারবো না। একইভাবে এই শব্দটাও পরীক্ষায় আসে, এটা আনকমন। এটা তোমার কমন, রিটার্ন ব্যাকটা কমন, কিন্তু পরীক্ষায় দেখবে এটা বেশি আসবে, রিভার্ট ব্যাক। এটা পিন পয়েন্টিং এররেও অনেক আছে। এই দুইটা অর্থের সেম অর্থ, এই দুটি শব্দের সেম অর্থ, ঠিক আছে, একই অর্থ। তাহলে এই বিষয়টি একটু মনে রাখবে, এই ভুলগুলো যাতে তোমাদের না হয়। আচ্ছা, তারপরে দেখো আমরা আরেকটা ভুল করি, সাফিসিয়েন্ট এনাফ। মূলত সাফিসিয়েন্ট মানেও যা, এনাফ মানেও তাই। তাহলে আমরা একবার বলবো, হয় এনাফ বলবো, নাহলে সাফিসিয়েন্ট বলবো আর কি। ঠিক আছে, হ্যাঁ ক্যাচ ধরো, ক্যাচ ধরো, হ্যাঁ আমাদের একজন কমেন্ট করেছে ক্যাচ ধরো, হ্যাঁ এটাও একটা কি,
রিডান্ডেন্সি আর কি, ঠিক আছে, এটাও একটা রিডান্ডেন্সি। ক্লিপস্টোফেল কাদের জন্য এটা তো আগে জানতে হবে। ক্লিপস্টোফেল কাদের জন্য, এটা মানে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে প্রশ্ন হয়। ওকে দেখো, তাহলে সাফিসিয়েন্ট মানে যা, এনাফ মানেও তাই। একইভাবে দেখো কম্পিট টুগেদার, এই যে দেখো কম্পিট মানে প্রতিযোগিতা করা, টুগেদার মানে দুই, সেম। তাহলে এই দুটি শব্দের অর্থ সেম, হয় তোমাকে কম্পিট ব্যবহার করব, না হলে তোমাকে টুগেদার আমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, একইভাবে দেখো রিজন মানেও যা, তোমরা জানো বিকজ মানেও তাই। তাহলে যেখানে রিজন ব্যবহার করবা সেখানে বিকজ ব্যবহারের কোনো প্রয়োজনীয়তা নেই। একইভাবে জয়েন টুগেদার, সেম জয়েন টুগেদার, জয়েন মানেও তা, টুগেদার, টুগেদার মানে তো দুইটাকে জয়েন করা হচ্ছে, ব্রিং টুগেদার। জয়েন মিনস ব্রিং টুগেদার আর কি। আর টু পুট টুগেদার অর টু বিকাম এ পার্ট অর মেম্বার অফ, টু টেক প্লেস অ্যামাং, একই জিনিসকে ইন্ডিকেট করছে। আর এটা আমি বলেছি যে আমরা বাঙালিরা বেশি ব্যবহার করি, রিপিট এগেইন, এটা আমরা বাঙালিরা বেশি ব্যবহার করি, রিপিট এগেইন, ঠিক আছে, রিপিট এগেইন, এটা তাহলে ব্যবহার করা যাবে না। একইভাবে নিউ ইনোভেশনস, নিউ মানেও যা, ইনোভেশন মানেও তাই, নিউ মানে যা, ইনোভেশন মানেও তাই। ম্যাটিনি পারফরমেন্স, এটা হয়তো তোমরা এই শব্দটা নতুন পেয়েছো। ম্যাটিনি শব্দের অর্থ কিন্তু আসলে এক ধরনের পারফরমেন্স, মানে নাট্যশালায় বা কোনো ইয়েতে পারফর্ম করা। তাহলে ম্যাটিনি মানেও যা, তেমনি পারফর্ম মানেও তাই, পারফরমেন্স মানেও তাই। তাহলে এটা এক ধরনের নিজেকে উপস্থাপন করা, নাট্যশালায় বা কোথাও নিজেকে পারফর্ম করা বা কোনো রোল প্লে করা। তাহলে সেক্ষেত্রে ম্যাটিনি মানেও যা, পারফরমেন্স মানেও তাই। আচ্ছা, একই কমন দুটি শব্দ আরো পাচ্ছি আমরা, দেখো সেম আইডেন্টিক্যাল, একই জিনিস, সেম মানেও যা, সেম মানে তো আইডেন্টিক্যাল মানে একই রকম, দুইটার মানে একই রকম। টু টুয়াইন্স, একই রকম, টু টুয়াইন্স। দ্য টাইম হোয়েন, প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় ব্যবহার, দ্য টাইম হোয়েন, তাহলে দ্য টাইম হোয়েন এটা অপ্রয়োজনীয় ব্যবহার আর কি। টাইম মানেও যা, হোয়েন মানেও তা, যেমন হোয়েন উইল ইউ কাম, তুমি বলার দরকার নেই, দ্য টাইম হোয়েন উইল ইউ কাম, দ্য টাইম হোয়েন উইল ইউ কাম, এটা বলার কোনো প্রয়োজন নেই। একইভাবে হোয়ার ডু ইউ লিভ, আমি বলার দরকার নেই দ্য প্লেস হোয়ার ইউ লিভ, ঠিক আছে, বা হোয়ার ডু ইউ লিভ, দ্য প্লেস হোয়ার ডু ইউ লিভ, ঠিক আছে। ওকে, তাহলে কি হবে, দ্য প্লেস হোয়ার, এটা বলার প্রয়োজন নেই, হয় প্লেস বলবা না হলে হোয়ার বলবা, তাহলে এটা সেম জিনিসকে ইন্ডিকেট করবে। এখন পরীক্ষায় কিভাবে থাকে আমরা দু একটা জিনিস একটু দেখি, তাহলে বুঝতে পারবা। যে দেখো এখানে একটা শব্দ আছে অ্যাডভান্স ফরওয়ার্ড, এখানে ফরওয়ার্ড নাই, সো এটা রাইট। হয় তোমাকে বলতে হবে অ্যাডভান্স, এখানে ফরওয়ার্ড ব্যবহার করা যাবে না, এই যে এখানে ফরওয়ার্ড ব্যবহার করা যাবে না। কিন্তু মজার বিষয় হচ্ছে যখন মুভ ব্যবহার করবা, মুভ তো পিছন দিকে হইতে পারে, এই জন্য এটা ব্যবহার করতেই হবে, ফরওয়ার্ড মানে সামনে। তাহলে একইভাবে টক্স অ্যাডভান্সড অথবা প্রোগ্রেসড, অ্যাডভান্স ফরওয়ার্ড বলা যাবে না, প্রোগ্রেস ফরওয়ার্ডও ব্যবহার করা যাবে না। সাফিসিয়েন্ট মানি পর্যাপ্ত, এখানে আমি বলতে পারবো না সাফিসিয়েন্ট এনাফ, হয় আমাকে বলতে হবে সাফিসিয়েন্ট মানি, না হলে আমাকে বলতে হবে এনাফ মানি, হয় আমাকে বলতে হবে সাফিসিয়েন্ট মানি, আর না হলে বলতে হবে এনাফ মানি, ঠিক আছে। একইভাবে প্রসিডেডও সেম জিনিস, কম্পিটিং টুগেদার তোমরা দেখেছো, দেখা জয়েন্ট টুগেদার সেম একই জিনিস, দেওয়া যাবে না, রিপিটেড এগেইন বলা যাবে না। তাহলে এগুলো মোটামুটি তোমরা পারবা, কিন্তু এবারে যে ভুল খুঁজে বের করবো আমরা একটু দেখি, ঠিক আছে। এখানে যদি ভুল থাকে, দেখো এই সেন্টেন্সে কোথায় ভুল আছে, তোমরা একটু বের করো তো, এই সেন্টেন্সে কোথায় ভুল আছে একটু পড়ো, আমি এখন বলবো না, দেখি এই সেন্টেন্সে কোথায় ভুল আছে। লেখা বোঝা যাবে না কেন? আমি তো দেখছি বোঝা যাচ্ছে, আমার কাছে আরেকটা মোবাইল আছে, এটাতে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তোমার নেটওয়ার্কের সমস্যা হতে পারে। হ্যাঁ, একটু ঝাপসা হতে, নেটওয়ার্ক অনেক সময় ডিস্টার্ব করে। আচ্ছা, একটু দেখো তো এখানে কি ভুল আছে। আফটার জিল হ্যাড শোন টিম হাউ টু ইনসার্ট দ্য পেপার ওয়ান্স, শি রিপিটেড দ্য অপারেশন এগেইন। সো ভুলটা কোথায়, এই যে দেখো রিপিটেড, দেন আবার এগেইন, ঠিক আছে, রিপিটেড এগেইন। একইভাবে টুইন্স, টুইন্স মানে যমজ, ঠিক আছে, টুইন মানে, তাহলে এটা একবারই আছে। কিন্তু দ্য সেম মানেও যা, আইডেন্টিক্যাল মানেও তাই, সেম মানেও যা, দেখো আইডেন্টিক্যাল মানেও তাই, একই রকম। তিন নম্বরে দেখো কি ভুল হবে, সাফিসিয়েন্ট এনাফ, সাফিসিয়েন্ট এনাফ,
সাফিসিয়েন্ট এনাফ। একইভাবে দেখো রিটার্ন ব্যাক, কমন ভুল দেখো রিটার্ন ব্যাক, এটা কিন্তু প্রায় আসে পরীক্ষায়, রিটার্ন ব্যাক। তাহলে আজকে কি সম্পূর্ণ নতুন একটা নিয়ম শিখলাম আমরা, যে নিয়মটি তোমার সারা জীবন কাজে লাগবে। আমরা বাংলায়ও ভুল করি, ইংরেজিতেও ভুল করি, এই ভুলটি যাতে আমাদের এখন থেকে আর লেখার মাঝে না থাকে, আমাদের এই ভুলগুলো যাতে আর লেখার মাঝে এখন না থাকে। ওকে, আর এটা কি বলা হয় রিডান্ডেন্সি। দেন এখানে আরো অনেক এক্সারসাইজ আছে, তোমরা একটু পরে দেখে নিবা। এই যে দেখো নিউ ইনোভেশন, অনেক এক্সারসাইজ আছে, জয়েন্ট আছে, আবার টুগেদার আছে, তারপরে দেখো টু আছে, আবার টুইন্স আছে। আই থিঙ্ক এগুলো তোমরা নিজেরা একবার রিডিং করলেই পাবে। এরপরে আমরা শিখবো হচ্ছে প্যারালাল স্ট্রাকচার। ইটস ভেরি ইম্পর্টেন্ট, প্যারালাল স্ট্রাকচার, সমান্তরাল প্যারালাল স্ট্রাকচার, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা জরুরি, প্যারালাল স্ট্রাকচার। তাহলে এই প্যারালাল স্ট্রাকচারটা আবার কি জিনিস? প্যারালাল মানে তোমরা বুঝতে পারছো সমান্তরাল, প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। তা আমি একটু লিখে দেখাচ্ছি, দেখো যেটা হবে সেটা হচ্ছে, আমি এখানে লিখে দেখাই। দেখো দেখো যদি আমি বলি নাউন, তাহলে প্যারালাল কি হবে? দেখো নাউন কমা নাউন, এন্ড এর পরেও কি হয়ে যাবে? দেখো নাউন, দ্যাট ইজ প্যারালিজম, সমান্তরাল, সমান জিনিস হবে। ঠিক আছে, এটা সমান্তরাল হবে, নাউন নাউন এন্ড নাউন। এখানে যে কোনো একটা অ্যাজেটিভ দিলে ভুল হয়ে যাবে, এখানে যে কোনো একটা অ্যাডভার্ব দিলেও ভুল হয়ে যাবে। একইভাবে দেখো অ্যাজেটিভ কমা সেম অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ, তাহলে এটাও সেম একই জিনিস। যদি ভার্ব প্লাস আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে আবারও কি হবে? ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করতে হবে, এন্ড এর পরেও কি দিতে হবে? আবারও ভার্ব প্লাস আইএনজি, দ্যাট ইজ প্যারালিজম, সমান্তরাল। মানে নাউন 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 অ্যান্ড নাউন, অ্যাজেটিভ অ্যাজেটিভ অ্যান্ড অ্যাজেটিভ, আইএনজি আইএনজি অ্যান্ড আইএনজি, ভার্ব ভার্ব অ্যান্ড ভার্ব, সমান্তরাল। তাহলে সমজাতীয় জিনিসকে যুক্ত করবে আর কি। ঠিক আছে, এটার মধ্যে যে কোনো একটা যদি নাউন না হয়ে অ্যাজেটিভ বা পার্টস অফ স্পিচটা ভিন্ন হয়ে যায়, ওটাই ভুল। আর মনে রাখবা পরীক্ষায় ওইটাই আসে, যেটা ভুল ওটাই অ্যান্সার, মনে রাখবা যেটা ভুল সেটাই অ্যান্সার, এই জিনিসটি মনে রাখবে, দ্যাট ইজ কল প্যারালিজম। তাহলে প্যারালাল মানে কি? নাউন নাউন নাউন, নাউন নাউন অ্যান্ড নাউন, অ্যাজেটিভ অ্যাজেটিভ অ্যান্ড অ্যাজেটিভ, ভার্ব ভার্ব ভার্ব, আইএনজি আইএনজি আইএনজি। ঠিক আছে, প্যারালিজম সমান্তরাল হবে। তাহলে প্যারালাল স্ট্রাকচারটা কিভাবে? আমরা ক্লিপসে যাই, এক্সারসাইজ, এই যে দেখো, এই যে এই সেন্টেন্সে ভুলটা কোথায়? দেখো নট প্যারালাল, এই সেন্টেন্সটা বলেছে নট প্যারালাল। তো এখানে কেন প্যারালাল না একটু খেয়াল করে দেখো, পিটার ইজ রিচ হ্যান্ডসাম এন্ড, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এন্ড এর পরে এটা একটা সেন্টেন্স, তাহলে এটা হবে না। এন্ড এর পরে এটাও একটা অ্যাডজেক্টিভ হতে হবে, এন্ড এর পরে এটাও একটা অ্যাডজেক্টিভ হতে হবে। দেখো তাহলে এন্ড এর পরে এটাও একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ, এই যে দেখো এটাকে প্যারালাল করে দিয়েছে, ঠিক করে দিয়েছে, এটা ভুল, এটা সঠিক। পিটার ইজ রিচ অ্যাডজেক্টিভ, হ্যান্ডসাম অ্যাডজেক্টিভ, পপুলার অ্যাডজেক্টিভ। তাহলে আমি বলতে পারবো না মেনি পিপল লাইক হিম, আমাকে কি বলতে হবে? যে মেনি পিপল লাইক হিম মানেই হচ্ছে পপুলার, মেনি পিপল লাইক হিম মানেই হচ্ছে পপুলার, মেনি পিপল লাইক হিম মানেই হচ্ছে তাহলে পপুলার। আশা করি বুঝতে পেরেছো। একইভাবে দেখো এই যে দেখো নাউন, তাহলে এ লয়ার, এটা নাউন, নাউন, এ পলিটিশিয়ান নাউন, তাহলে এন্ড এর পরে এখানেও কি হবে? তাহলে নাউন হবে, এটা ক্লজ হবে না, তাহলে এটাও নাউন হয়ে যাবে। ঠিক আছে, প্যারালিজম, দ্যাট ইজ কল প্যারালিজম। তাহলে হি টিচেস হবে না, এখানে কি হয়ে যাবে? এ টিচার, লয়ার পলিটিশিয়ান অ্যান্ড এ টিচার অ্যান্ড এ টিচার, সেম জিনিসটাই হবে, নাউন নাউন অ্যান্ড নাউন। আজকে যারা বেসিক ক্লাস করেছো তারা জানো ডিটারমিনার নাউন, ডিটারমিনার নাউন অ্যান্ড ডিটারমিনার নাউন, এ টিচার। এই যে দেখো কারেকশন করে দিয়েছে, দেখো কারেকশন, লয়ার পলিটিশিয়ান অ্যান্ড টিচার। তাহলে প্যারালিজম মানে হচ্ছে সমান জিনিসকে ই করবে আর কি। ঠিক আছে, সমজাতীয় জিনিসকে যুক্ত করবে, সমজাতীয় জিনিসকে যুক্ত করবে। আশা করি এটাও বুঝতে পেরেছো প্যারালিজম। আমি আরেকটা উদাহরণে যাই। এই যে দেখো এখানে আছে অ্যাডভার্ব, স্লোলি, এটা কিন্তু অ্যাডভার্ব, স্লোলি এটা অ্যাডভার্ব, তাহলে এন্ড এর পরে এটা অ্যাজেটিভ হবে না, এটাও অ্যাডভার্ব হয়ে যাবে, এটাও অ্যাজেটিভ হয়ে যাবে। কারণ কি? একটু খেয়াল করে দেখো, অ্যাপ্রোচ হচ্ছে ভার্ব, এই ভার্বকে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব, এই ভার্বকে মডিফাই করবে হচ্ছে অ্যাডভার্ব।
তাহলে দ্য সোলজার অ্যাপ্রোচড দ্য এনিমি ক্যাম্প স্লোলি, স্লোলিটা কাকে মডিফাই করছে তাহলে? এই অ্যাপ্রোচকে মডিফাই করছে। তাহলে অ্যান্ড এর পরে সাইলেন্টলিও কাকে মডিফাই করবে? অ্যাপ্রোচকে মডিফাই করবে। তাহলে অ্যান্ড এর পরে সাইলেন্ট বলতে পারবো না, এটা হয়ে যাবে সাইলেন্টলি। তাহলে এটাও প্যারালিজম, আগে অ্যাডভার্ব পরেও অ্যাডভার্ব। এই যে কারেকশন করে দিয়েছে, এই যে দেখো এখানে কারেকশনটা করে দিয়েছে, দ্যাট ইজ সাইলেন্টলি, এটা হচ্ছে কারেকশন। তাহলে প্যারালিজমের মৌলিক বিষয়টা একটু বুঝতে হবে। একইভাবে এটাও নট প্যারালাল। কেন প্যারালাল না? দেখো লাইকস এর পরে টু প্লাস ভার্ব, এখানে একটা টুটা উজ্জ আছে কিন্তু এখানে আইএনজি দিয়ে দিছে, তার মানে এখানে কিন্তু একটা টু উজ্জ আছে। এই যে আসল কথা, শি লাইকস টু ফিশ, টু সুইম অ্যান্ড টু সার্ভ, তিনটায় কিন্তু টু আছে এখানে, দেখো তিনটায় এখানে টু আছে। তাহলে নট প্যারালাল, লাইকস টু ফিশ, টু সুইম অ্যান্ড টু সার্ভ, প্যারালিজম। আর নাহলে তিনটাই আইএনজি হবে, হয় তিনটাই টু হবে নাহলে তিনটাই আইএনজি হবে, হয় তিনটাই টু হবে নাহলে তিনটাই আইএনজি হয়ে যাবে। এখানে কি আছে তাহলে? এই যে দেখো টু ফিশ, এটাকে কারেক্ট করলে হবে টু সুইম, এটাকে কারেক্ট করলে হচ্ছে টু সার্ভ। তবে হ্যাঁ, বিকল্প পদ্ধতি আছে, তুমি বলতে পারো ফিশিং, সুইমিং, সুইমিং, সার্ফিং, তিনটাই আইএনজি, তিনটাই আইএনজি। সো ইট ইজ প্যারালিজম, আর এটাই হচ্ছে প্যারালিজম। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি কি পেলাম? আইএনজি, আইএনজি অ্যান্ড আইএনজি, আইএনজি, আইএনজি অ্যান্ড আইএনজি। তাহলে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব অ্যান্ড টু প্লাস ভার্ব, দ্যাট ইজ প্যারালাল, আর এটা হচ্ছে নট প্যারালাল। ঠিক আছে, তাহলে আমরা সমজাতীয় জিনিসকে এক জায়গায় করতে হবে। আইএনজি, 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 ভার্ব, 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 অ্যাজেটিভ, 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 নাউন, 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 সমজাতীয় জিনিস যেটা হবে সেটা হয়ে যাবে কি? প্যারালিজম, প্যারালাল, সমান্তরাল। না, এটা কারেকশনের ক্ষেত্রে ফরজ। ঠিক আছে, এটা কারেকশনের ক্ষেত্রে ফরজ। আচ্ছা, তারপরে দেখো এটাও নট প্যারালাল কেন? দেখো এই যে দেখো এখানে একটা খেয়াল করে দেখো, যে গোয়িং আইএনজি আছে, গেটিং আছে, তাহলে এখানে গোয়িং টু কলেজ, গেটিং এ জব, গেটিং এ জব, কিন্তু এখানে শুধু আর্মি বলেছে। তাহলে হতে পারে জয়নিং দ্য আর্মি, জয়নিং দ্য আর্মি, এরকম হতে পারে। ঠিক আছে, ওয়ার্কিং ইন দ্য আর্মি, কিন্তু আইএনজি হবে। এই যে দেখো গোয়িং টু কলেজ, গেটিং এ জব, এই যে আইএনজি হয়ে যাবে, জয়নিং দ্য আর্মি, আইএনজি। সো দ্যাট ইজ প্যারালিজম। ঠিক আছে, তাহলে আমরা প্যারালাল স্ট্রাকচারটা বুঝতে পারলাম। এটাকে বলা হয় প্যারালিজম, সমান্তরাল, একই জাতীয় জিনিস হবে, একই জাতীয় জিনিস হবে। আবার এখানেও আছে দেখো এন্টার্ড, এই যে পাস্ট টেন্স দেখো এন্টার্ড, স্যাট, আবার আইন ইজ ওপেনিং হবে না, তাহলে এটা ব্যবহার করা যাবে না। তার মানে ভি টু, এটাও ভি টু হবে, ওপেনড হিজ বুক হবে, ওপেনড হিজ বুক, ওপেনড হিজ বুক। তাহলে এটা প্যারালাল, এই যে এখানে প্যারালাল করে দিছে, এই যে দেখো এন্টার্ড, স্যাট ডাউন, ওপেন, এটা প্যারালাল করে দিয়েছে, দেখো এটা প্যারালাল করে দিয়েছে। এটা এমনি শেষ হয়ে যাবে, তিনটা লাগবে না। আমাদের তো ক্লিপসের আর কোনো ক্লাস নাই, খুব বেশি ক্লাস নাই আর। মিনি টেস্টগুলো সহ 5-6টা ক্লাস হলে হয়ে যাবে। এরপরে ব্যারন্স 1-1.5 মাস, 4টা ক্লাস, তো 8টা ক্লাস, ব্যারন্সে কম টাইম লাগবে। ধরলাম ব্যারন্সে 15টা ক্লাস নিলাম আরও, তাও আমি ডিসেম্বরের মধ্যে শেষ করে দেব। আচ্ছা, তারপরে দেখো তাহলে কারণ এখন আর টাইম বের করতে পারবো না, তো অন্যান্য শিডিউল আছে যেটা আমরা বলি। ঠিক আছে, ব্যাসের যে স্কেজিউলগুলো আমি দিয়ে দিয়েছি, স্কেজিউলগুলো যেভাবে দেওয়া হয়েছে ওইটাকে আর চেঞ্জ করা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এই সেম জিনিস আবারও দেখো, দ্যাট ইজ অলসো প্যারালিজম। ঠিক আছে, এই যে দেখো প্রেজেন্ট, 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 ফিউচার হবে না। ঠিক আছে, প্রেজেন্ট, প্রেজেন্ট। ঠিক আছে, তে এটা এখন এটার ক্ষেত্রে একটা কথা আছে, খেয়াল করে দাও, ইফ দ্য সানডে ইন্ডিকেটস দ্যাট দ্য ডিফারেন্ট ক্লজেস ডেফিনেটলি হ্যাপেন্ড অর উইল হ্যাপেন অ্যাট ডিফারেন্ট টাইমস, তখন এটা তুমি দিতে পারবা, কারণ এটা ফিউচারে, এটা প্রতিদিন ঘটে, এ একজন শিক্ষক, তাহলে প্রত্যেকটা পার্ট আলাদা, তাহলে এটা ব্যবহার করতে পারবা। কিন্তু যদি একই টাইমে হতো তাহলে এটাও ভুল হয়ে যেত, প্যারালিজম, এটা তখন প্রেজেন্ট হয়ে যেত, এটা তখন গ্র্যাজুয়েটস হয়ে যেত। যেহেতু এখানে এভরিডে বলেছে, এখানে আবার বলেছে সেমিস্টার্স,
আর্লি, তাহলে এটা ফিউচার হয়ে গিয়েছে। সো এখানে কোনো ভুল নেই। আচ্ছা দেখি এটাতে তোমরা কোথায় পাও প্যারালাল, কোথায় ভুল আছে এখানে বলো দেখি। পাপ্পি স্টুড আপ স্লোলি, ওয়েগড ইটস টেইল, ব্লিঙ্কিং ইটস আই অ্যান্ড বার্কড। দেখো তো এই সেন্টেন্সে কোথায় ভুল আছে, এই সেন্টেন্সে পিন পয়েন্টিং এ কোথায় ভুল আছে দেখো এখানে। ঝটপট কমেন্ট করে বলো কোথায় ভুল আছে। এটা একটু বলো দেখি কে কে পারো। হ্যাঁ এটা পাস্ট টেন্স হয়ে যাবে, গুড, একজন বলেছে এটা পাস্ট টেন্স হয়ে যাবে। কারণ এই দেখো এটাও পাস্ট টেন্স আছে, ওয়েগড, এটাও পাস্ট টেন্স আছে, বার্কড এটাও পাস্ট টেন্স আছে, তাহলে এটাও পাস্ট টেন্স হবে। ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ পরেরটাও কি সেম, দেখো পরেরটাও আমরা কিভাবে ভুল খুঁজে বের করতে পারি দেখো। এই যে দেখো, বাই প্রোটেক্টিং, পিউরিফাইং দ্য এয়ার অ্যান্ড হ্যাভ রিপ্ল্যান্টেড, তাহলে এই রিপ্ল্যান্টেডটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে রিপ্ল্যান্টিং, এটা হয়ে যাবে রিপ্ল্যান্টিং। ঠিক আছে, আইএনজি যেহেতু বাই প্রোটেক্টিং পিউরিফাইং, তাহলে এটাও আইএনজি হয়ে যাবে। আইএনজি আইএনজি অ্যান্ড আইএনজি, তাহলে এটাও আইএনজি হয়ে যাবে। হ্যাঁ মোটামুটি রুলস রিলেটেড সবই শেষ হয়ে যায়। কিছু জিনিস থাকে ওগুলো আমরা ব্যাসে পড়ায় দেই আর কি, ওগুলো কিছু বাকি থাকে, অল্প কিছু জিনিস। এগুলো তো গোছানো না, মানে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তো আর পুরো বইটাকে ওইভাবে সাজিয়ে লেখা না, এটা একটু সমস্যা, এছাড়া সব ঠিক আছে। হ্যাঁ ওটাতে আইএনজি হবে। ওকে বাকিগুলো তোমরা পারবা, ঘরে বসে করে নিতে পারো। আচ্ছা এবার আমরা যদি ডাবল অবজেক্ট হয় তাহলে সাধারণত কি হয় আমরা একটু দেখে নিই। যদি দুইটা অবজেক্ট হয়, তাহলে সাধারণত যদি দুইটা অবজেক্ট হয় তাহলে বলা হয় যেটাকে তোমার ডাই ট্রানজিটিভ ভার্ব বলা হয়, যেটা দেখো যেমন হি গেভ মি আ পেন, তাহলে এই বাক্যে দুটি অবজেক্ট আছে, এই ভার্বের দুটি অবজেক্ট আছে। এই ভার্বের দেখো দুটি অবজেক্ট আছে, আমি আর একটু বড় করছি। এই ভার্বের দুটি অবজেক্ট আছে, একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তাহলে একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, দেখো এই যে একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট এবং আরেকটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। এটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, এটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এটাকে ইনডাইরেক্ট, এটা ডাইরেক্ট, কিন্তু এটাকে অর্ডার চেঞ্জ করা যায়, এটার অর্ডারটা চেঞ্জ করা যায়। তো চেঞ্জ করলে কি হয় আমরা একটু দেখি, দেখো এটাকে যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে কি দাঁড়ায়, দেখো এটাকে এইভাবেও লেখা যাবে তোমার, হি গেভ এ পেন টু মি, হি গেভ এ পেন টু মি। তখন ব্যক্তিবাচকটা আগে চলে আসতেছে, দেখো তখন বস্তুবাচকটা আগে চলে আসতেছে। যখন বস্তুবাচক আসবে তখন এখানে একটা প্রিপোজিশন লাগবে, তখন এখানে একটা প্রিপোজিশন লাগবে, সাধারণত টু আর ফর হয়, সাধারণত টু আর ফর হয়। দেখো এখানে টু হবে, গিভের সাথে টু হবে, ভার্বগুলো তোমাকে মনে রাখতে হবে কোন ভার্বগুলোর সাথে টু হয় আর কোন ভার্বগুলোর সাথে ফর হয়। যেটা আমরা একটু ক্লিপসের দিকে যাই, এই যে দেখো এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে ইনডাইরেক্ট অ্যান্ড ডাইরেক্ট অবজেক্টের যে ঝামেলা। আই গেভ দ্য বুক টু ড্যান, এখানে হচ্ছে বস্তুবাচক, দেখো আগে হচ্ছে বস্তুবাচক, তারপরে টু দিয়ে হচ্ছে ব্যক্তিবাচক।
দেখো টু দিয়ে হচ্ছে ব্যক্তিবাচক, তাহলে আগে বস্তুবাচক পরে কি ব্যক্তিবাচক, তাহলে আগে বস্তুবাচক পরে কি তোমার ব্যক্তিবাচক। আচ্ছা এবার দেখো এই ভার্বগুলো তোমরা একটু পড়ে ফেলবা, তবে কোন ভার্বের কি এখানে নাই সেটা আমি দিয়ে দিচ্ছি, একটু পরে দিচ্ছি। 200 ম্যাজিক রুলস আমার যে বইটা আছে ওই বইটা আছে, কিন্তু এখানে নাই, কিন্তু এখানে শুধু ভার্বের লিস্ট আছে। তাহলে এই ভার্বটা তোমরা একটু পড়ে ফেলবা, এই ভার্বগুলোর নিয়মটা ওই ওই নিয়মটা, যে নিয়মটা আমি এতক্ষণ দেখালাম, যে প্রথমে ব্যক্তিবাচক তারপরে বস্তুবাচক, কিন্তু যদি বস্তুবাচকটা আগে আসে তাহলে গ্রামারের একটা পরিবর্তন হবে, এই পরিবর্তনটা তোমাকে ভালো করে জানতে হবে। তাহলে এই ভার্বগুলো তোমরা একটু পড়ে ফেলবা, কয়েকবার রিডিং পড়বা। ব্রিং হতে পারে, ফাইন্ড হতে পারে, মেক হতে পারে, গিভ হতে পারে, ঠিক আছে, ফিড হতে পারে, এই যে গিভ আছে দেখো, গিভ হতে পারে, শো হতে পারে, টিচ হতে পারে, সেন্ড হতে পারে, হি সেন্ড মি এ লেটার, সেটাও হতে পারে। কিন্তু সেটা আমি একটু দেখাই, দেখো যদি হয়, যদি বাইয়ের ক্ষেত্রে হয়, কিছু ভার্ব টু নেয়, তো যেমন হি বট মি এ বুক, দেখো হি দেখো এটা হচ্ছে হি বট মি এ বুক, হি বট মি এ বুক, এটাকে এভাবে লেখা যাবে, হি বট এ বুক ফর মি, হি বট এ বুক ফর মি। তাহলে তোমাকে একটু মাথায় রাখতে হবে যে কোনটা ফর নেয়, কোন ভার্বগুলো ফর নেয় আর কোন ভার্বগুলো টু নেয়। যেটা আমি এই যে এখানে আছে, এখানে দেখো আমি একটু ছোট করে এটা দেখাচ্ছি, এখানে আছে যে ভার্বগুলো টু এবং ফর নেয়, এই যে এখানে আছে দেখো, একটু বড় করে দিচ্ছি দেখো, একটু তোমাদের, হ্যাঁ এই যে তোমরা এখানে কয়েকটা লিখে নিতে পারো বা ই করতে পারো, এই ভার্বগুলো ফর নেয়। এই দেখো এটা আমার 200 ম্যাজিক রুলস বইতে আছে দেখবা, তো এই জায়গাটা আমরা মাথায় রাখবো যে এটা ফর নেয়, এই যে দেখো এই টু নেয়, এই ভার্বগুলো নিবে টু, গিভ, এই ভার্বগুলো নিবে হচ্ছে টু। এই যে দেখো মিস্টার রহিম টিচেস ইংলিশ, যখন বস্তুবাচক আগে আসবে, যখন বস্তুবাচক আগে আসবে দেখো, তখন বস্তুবাচক আগে আসবে, তখন ওই ব্যক্তির আগে টু ব্যবহার করতে হয়। দেখো টিচেস ইংলিশ টু আস, লেন্ট হিজ বাইসাইকেল টু মি, এই যে গেভ, দেখো গেভ, গেভ এ পুশ টু দ্য ডোর, সেম। তাহলে দ্য বয় সেন্ড এ রিপ্লাই টু মি, এইভাবে আর কি। আর সেন্ড মি এ রিপ্লাই, সেন্ড মি এ রিপ্লাই, এটা। আর যেটা ফর হয় সেটা একটু লিখে নিতে পারো, যেটা সরি ফর হয় যেটা, হ্যাঁ এই যে এখানে কিছু ভার্ব দেওয়া আছে যেটা ফর হয়, দেখো এই যে কিছু ভার্ব দেওয়া আছে যেটা ফর হয়, এই যে এই ভার্বগুলো ফর হবে, তাহলে এই ভার্বগুলো ফর হবে, এই ভার্বগুলো আলাদাভাবে পড়বা, এই ভার্বগুলো ফর হবে। এই যে দেখো এখানে ফর আছে, এই যে দেখো সবার সাথে ফর, দেখো সবার সাথেই ফর, সবার সাথেই ফর, সবার সাথেই ফর। আর এখানে ট্রান্সিটিভ ভার্ব বট, কুকড, চুজ, ফাউন্ড, গড, প্লিজ, হায়ার, এগুলোর ক্ষেত্রে এই যে ফর ব্যবহার করতে হবে। তাহলে কিছু কিছু ভার্বের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করলাম, কিছু কিছু ভার্বের ক্ষেত্রে ফর ব্যবহার করলাম, কিন্তু সেটা কিন্তু ক্লিপসে নাই। ক্লিপসে শুধু এই জিনিসটা দেওয়া আছে, এই যে এই স্ট্রাকচারটা দেওয়া আছে, এই আর কিছুই না, ক্লিপসে শুধু এই স্ট্রাকচারটা দেওয়া আছে। এবার তুমি বুঝে নাও কোন ভার্বের সাথে কি হয়, এবার তুমি বুঝে নিবে কোন ভার্বের সাথে কি হয়। তাহলে ডাইরেক্ট অবজেক্ট যখন আগে আসবে, কিন্তু দেখো এখানে কিন্তু নাই, আগে যদি ইনডাইরেক্ট অবজেক্ট দাও তাহলে কিন্তু কোনো টু দিতে হবে না, কোনো প্রিপোজিশন দিতে হবে না, ইনডাইরেক্ট অবজেক্ট দেন ডিরেক্ট অবজেক্ট, অবজেক্ট ওয়ান অবজেক্ট টু, অবজেক্ট ওয়ান অবজেক্ট টু। তাহলে এখানে কিন্তু এই বিষয়টি নেই, এই বিষয়টি এখানে নাই, তুমি ওইটা থেকে একটু আরেকবার কয়েকবার দেখে নিবে, আমি যেটা দেখালাম ওটা একটু দেখে নিবে তোমরা, যে কোন কোন ভার্বের পরে টু আর কোন কোন ভার্বের পরে ফর। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক শিখাবো, সেটা দ্যাট ইজ ইনভার্সন। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ওটাই আজকে হয়তো লাস্ট আলোচনা করব, ইনভার্সন।
ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এই যে দেখো সেন্ট দ্য ম্যানুস্ক্রিপ্ট, এই যে দেখো কারেক্ট, সেন্ট দ্য ম্যানুস্ক্রিপ্ট আগে ব্যবহার করা হয়েছে বস্তুবাচক, এই জন্য এখানে টু আছে, দেখো একটা টু আছে। একই কিন্তু এখানে নাই, এই যে দেখো এটা ব্যক্তিবাচক আগে, সেম দেম দ্য ম্যানুস্ক্রিপ্ট, এখানে কিন্তু নাই। তাহলে দুটেই কারেক্ট, দুটেই কারেক্ট, কোনো সমস্যা নেই, দুটেই কারেক্ট। কিন্তু এভাবে কিন্তু বলা যাবে না আবার সেন্ড টু দেম, এই ব্যক্তির আগে কিন্তু আবার টু দেয়া যাবে না, এই যে এই টুটা এখানে দেয়া যাবে না, এই টুটা কিন্তু এখানে দেয়া যাবে না, আবার এই টুটা এখানে দেয়া যাবে না। দ্য ডিরেক্টর সেক্রেটারি সেন্ড টু দেম দ্য ম্যানুস্ক্রিপ্ট লাস্ট নাইট, এটা ব্যবহার করা যাবে না। ব্যক্তির আগে এখানে টু ব্যবহার করার কোনো যুক্তিকতা নেই, ঠিক আছে, যৌক্তিকতা নেই। তবে একটা ব্যতিক্রম শিখে নাও, এইটা একটু ব্যতিক্রম। হি গেভ আস ইট, এটা কখনো বলা হয় না যখন দুটেই প্রোনাউন হয়। যখন দুইটি প্রোনাউন হয়, স্মল ছোট অবজেক্ট হয়, দুটি স্মল অবজেক্ট হয়ে যায়, তখন কি করবা, এটাই বলতে হবে, হি গেভ ইট টু আস, ঠিক আছে, এটাই বলতে হবে। কখনো তুমি বলতে পারবে না গেভ আস ইট, এটা বলা যাবে না, এটা একটাই নিয়ম। যদি দুইটাই প্রোনাউন হয়, দেখো লেখা আছে যদি দুইটাই কি হয়ে যায়, প্রোনাউন হয়, যদি দুটেই প্রোনাউন হয়। তাহলে এটা ব্যতিক্রম জিনিস শিখে নিলা, হি গিভ মি ইট, এটা বলবা না, কি হবে, হি গেভ ইট টু মি, কখনো বলতে পারবে না হি গেভ মি ইট, কি বলবো, হি গেভ ইট টু মি, গেভ মি ইট বলা যাবে না, গেভ মি ইট বলা যাবে না। তাহলে গেভ মি ইট বলা যাবে না, গেভ ইট টু মি বলতে হবে। আচ্ছা, তারপরে দেখো এই যে গেভ দ্য এসে, এসে দিয়েছে, দেখো এসে কাকে দিয়েছে, এবার দেখো যে টু, টু, কিন্তু হিজ টিচার আগে দ্য এসে, তাহলে কিন্তু কোনো প্রেপোজিশন ব্যবহার করতে হয়নি, কোনো প্রেপোজিশন ব্যবহার করতে হয়নি। একইভাবে দেখো ব্রট, ব্রট কি এনেছিল সানফ্লাওয়ার, এই যে এখানে কিন্তু টু নাই, এখানে কিন্তু ওই যে ব্রিং এর সাথে ফর হয়, বাই ব্রিং এগুলোর সাথে ফর হয়, কিন্তু যখনই গ্র্যান্ডমাদার আগে চলে আসবে, গ্র্যান্ডমাদার আগে চলে আসবে, তখন কিন্তু এখানে আর কি কোনো প্রিপোজিশন ব্যবহার করতে হবে না, নো নিড টু ইউজ এনি প্রিপোজিশন, নো নিড টু ইউজ এনি প্রিপোজিশন। তো একইভাবে দেখো আই ফিক্সড এ ড্রিঙ্ক ফর, ঠিক আছে, মারিয়া, একইভাবে আই ফিক্সড মারিয়া এ ড্রিঙ্ক, তাহলে ড্রিঙ্কের সাথেও কি হয়ে যায়, ফিক্সডের সাথে কি হয়ে যাচ্ছে, ফর। ড্র এর সাথেও ফর হতে পারে, যেমন দেখো হি ড্রি ইউ এ পিকচার, হি ড্রি ইউ এ পিকচার ফর, এই যে দেখো ফর, ফর, কিন্তু হি ড্রিউ হিজ মাদার এ পিকচার, হি ড্রিউ হিজ মাদার এ পিকচার। হি লেন্ট হিজ কার্ড, হি লেন্ট হিজ কার্ড টু হিজ ব্রাদার, কিন্তু হি লেন্ট হিজ ব্রাদার হিজ কার, এখানে কিন্তু দেখো দুইটা, হিজ ব্রাদার হিজ কার, কিন্তু কোনো প্রেপোজিশন নাই, দেখো এখানে কোনো প্রেপোজিশন ব্যবহার করা হয়নি। উই ও সেভারাল $1,000 টু, এই যে দেখো টু, সেন্টের সাথে আমি বলেছিলাম টু হয়, ওর সাথেও কি হয়, টু হয়। আরেকটা কি হবে, ও এর পরে ও দ্য ব্যাংক, এরপরে $several thousand, কাকে দিল, কি দিল। আচ্ছা, আর এটা এক ব্যতিক্রম একটু মনে রাখবা, ইন্ট্রোডিউস এর ক্ষেত্রে ট্রান্সফর্মটা সম্ভব না, দ্য ভার্ব ইন্ট্রোডিউস অ্যান্ড মেনশন মাস্ট ইউজ দ্য প্রিপোজিশন টু, এটা সবসময় টু হয়। আই ইন্ট্রোডিউস জন টু মিস্টার ডক্টর জ্যাকসন, আই ইন্ট্রোডিউস ডক্টর জ্যানসন টু জন, বলা যাবে না আই ইন্ট্রোডিউস জ্যাকসন জন, এভাবে বলা যাবে না। তার মানে এই ইন্ট্রোডিউসের সাথে অবশ্যই কি ব্যবহার করতে হবে, দেখো প্রিপোজিশন ব্যবহার করতে হবে। এই যে দেখো এটা ব্যবহার করতে হবে, মেনশনের সাথেও টু ব্যবহার করতে হবে, তাহলে এটা একটু ব্যতিক্রম, তাহলে এই পয়েন্টটা একটু ভালো করে শিখে নিবা, কারণ এটা ব্যতিক্রম, ব্যতিক্রমগুলো পরীক্ষায় বেশি আসে। হিজের পিকচার এই যে এখানে দেখে নাও, দেয়া আছে তো, দেখো
ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো, এটা ব্যতিক্রম, এটা লাগবে তোমাদের। আর এটাকে ট্রান্সফর্ম করলে কি হবে দেখো, মেরি শোড মি দ্য ফটোগ্রাফস, আর শোড দ্য ফটোগ্রাফস টু মি, ঠিক আছে, এটা শোড দ্য ফটোগ্রাফস টু মি। তাহলে এটা একটু খেয়াল করবা, এখানে অনেকগুলো কারেকশন আছে, এগুলো ঘরে বসে কারেকশনগুলো করে ফেলবা, করে অ্যান্সারটা মিলিয়ে নিবে, এরপরই অ্যান্সার আছে, অ্যান্সারটা মিলিয়ে নিবে। আচ্ছা, এটাকে যদি আমি পরিবর্তন করে লিখি কিভাবে লিখবো বলো? এটাকে যদি আমি পরিবর্তন করে লিখি, কেউ কি পারবে 8 নাম্বারটা, এই 8 নাম্বারটা দেখি তো এটা পারো কিনা। দেখো তো এটি পারো কিনা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর সবাই একটু এগুলো করার পরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে একটু কনফার্ম করবে, আমাদের যে পেজ আছে একটু কনফার্ম করবে যে আমাদের যে যে পেজ আছে, যেটা আমি একটু পেজ সেম নামেই পেজ আছে, গ্রুপ এবং পেজে তোমরা জয়েন করে ফেলবে, ঠিক আছে? এই গ্রুপ এবং পেজে তোমাদের সমস্যাগুলো জানাবে। এরপরেও যদি কোনো কিছু নিয়ে তোমরা কনফিউশন থাকে তাহলে এই জিনিসটি করবে, তানভীরস ইংলিশ কেয়ার, দেখো এই নামেই সেম, এই নামে গ্রুপ এবং পেজ আছে, এই নামেই গ্রুপ এবং পেজ আছে, দেখবে এই নামেই গ্রুপ এবং পেজ আছে। এটাতে তোমরা কমেন্ট করে জানাবে কোনো সমস্যা হচ্ছে কিনা বা বুঝতে পারছো কিনা এরকম। আচ্ছা, এবার আসো হচ্ছে এটাকে বলা হবে ইনভার্সন। এখন আমরা চলে আসছি গ্রামারের আরেকটা, এই টপিকটা লাস্ট আজকের আলোচনায়, এটা হচ্ছে ইনভার্সন, ঠিক আছে? এটা কিন্তু বলেছে অ্যাডভার্বিয়ালস এট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স, আসলে মূলত এটা হচ্ছে ইনভার্সন বলা হয়। যদি কোনো অ্যাডভার্বিয়ালস বাক্যের শুরুতে হয় তাহলে বাক্যের সেন্টেন্সের যে গঠনগত পরিবর্তন হয়ে যায়, এটাকেই বলা হয় ইনভার্সন। তাহলে এই টপিকটার নাম কি আমরা একটু জেনে নেই, দেখো এই টপিকটার নাম হচ্ছে ইনভার্সন। তাহলে এই টপিকটার নাম হচ্ছে ইনভার্সন, এই টপিকটার নাম হচ্ছে ইনভার্সন। এই টপিকটার নাম হচ্ছে দেখো ইনভার্সন। এখন যে টপিকটা পড়াবো সেটাকে বলা হবে তাহলে ইনভার্সন। আচ্ছা, আমি একটু অন্য জায়গায় লিখছি তাহলে তোমাদের জন্য সহজ হবে, কারণ এটা বড় আলোচনা তো। তাহলে এখন আমরা আলোচনা করব কি, ইনভার্সন। আচ্ছা, প্রথমে ইনভার্সনটা কি জিনিস এটা একটু আলোচনা করতে হবে। আসলে ইনভার্সনটা কেন, এটাকে ইনভার্সন বলা হলো। আমি একটা সেন্টেন্স দুইভাবে লিখতে পারি, একটা জিনিস খেয়াল করে দেখো। আমি একটা সেন্টেন্স লিখলাম এরকম, দেখো আই হ্যাভ নেভার ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ নেভার I have never done the work, এটাকে ইংলিশে কি বলা যাবে জানো? নেভার।
হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। নেভার এটা কিন্তু কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স না, এটাকে ইংলিশে বলা হয় ইনভার্সন, জোর দেওয়ার জন্য। হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, নেভার হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। এই যে দেখো, নেভার আই হ্যাভ নেভার ডান দ্য ওয়ার্ক, নেভার হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, নেভার হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। তাহলে আই হ্যাভ নেভার ডান দ্য ওয়ার্ক, নেভার হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। দেখো নেভার এটাই হচ্ছে ইনভার্সন, দ্যাট ইজ ইনভার্সন। আর এটাকেই বলা হয় ইনভার্সন যখন কোনো নেগেটিভ কোনো শব্দ বা অ্যাডভার্বিয়াল বাক্যের শুরুতে আসবে, বাক্যের শুরুতে ব্যবহৃত হবে, তখন অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে না বসে আগে বসবে, দেখতে মনে হবে যেন ইন্টারোগেটিভ, দেখতে মনে হবে যেন ইন্টারোগেটিভ। হ্যাঁ, জোর প্রদান করার জন্য আগে ব্যবহার করা যায়। অর্থাৎ পরীক্ষার হলে তোমাকে এটাই আগে দিয়ে দিবে, যখন এটা আগে দিবে তখন আই হ্যাভ ডান বলা যাবে না। পরীক্ষার হলে কিভাবে দিবে জানো, নেভার আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে তোমার ভুল হয়ে গেল, তাহলে এটা রাইট কি হবে, কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে, নেভার হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। না, কোনো ইন্টারোগেটিভ না, এটার নামই তো ইনভার্সন, দ্যাট ইজ নট। কেন তুমি নো সুনার করো না, নো সুনার হ্যাড আই ডান, নো সুনার, নো সুনার হ্যাড আই ডান, নো সুনার হ্যাড আই ডান, no sooner had I done then you did। একই জিনিস কি বলো, হার্ডলি হ্যাড আই। আমি একটু বড় করে নেই তাহলে তোমরা দেখতে পারবা। আচ্ছা তাহলে একটু বড় করে নিচ্ছে তাহলে। এখানে হার্ডলিও বলতে পারো একইভাবে, এটাও একটা নেগেটিভ অ্যাডভার্ব। হার্ডলি হ্যাড আই ডান, হ্যাড আই ডান when you did বা before you did, when you did। অথবা had I done, had I done then you did। Okay, scarcely had I done then you did। এগুলো যে বাক্যের শুরুতে তোমার মনে কখনো প্রশ্ন জাগেনি যে এগুলো কেন হ্যাড আগে দিয়েছি, এটাও ইনভার্সন। এই যে দেখো, সরি ব্যাক যাচ্ছে আমি, দেখো এখানে দেখো, এই যে দেখো, এটা আগে আসার কারণে প্রত্যেক জায়গায় দেখো হ্যাড আগে এসেছে, হ্যাড আগে এসেছে। এটাও তো ইনভার্সন, কিন্তু তোমার মনে ইন্টারমিডিয়েটে কখনো প্রশ্ন জাগেনি যেটা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিনা, ইন্টারমিডিয়েটে কখনো তোমার প্রশ্ন জাগেনি মনে যে এটা ইন্টারোগেটিভ কিনা। আসলে এটা ইন্টারোগেটিভ না, দ্যাট ইজ কল্ড ইনভার্সন, এটাকে বলা হয় ইনভার্সন। তাহলে দ্যাট ইজ কল্ড ইনভার্সন। সো ইনভার্সন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু আবার চলে যাই যে বিগিনিং অফ এ সেন্টেন্স, এটাকে এভাবেও লিখতে পারবা, তখন ইনভার্সন হবে না। যখন পরে বসবে, বাক্যের শুরুতে না বসলে এগুলো ইনভার্সন হবে না। যেমন জোয়ান হার্ডলি রিমেম্বার্স, এটা কিন্তু কোনো ইনভার্সন হয়নি। হার্ডলি ডাজ জন রিমেম্বার, কিন্তু এটা ইনভার্সন হয়েছে, এটা ইনভার্সন হয়েছে। আবারও ব্যাক যায়, দেখো এটা এটা ইনভার্সন হয়নি কিন্তু এটা ইনভার্সন হয়েছে, এটা ইনভার্সন হয়েছে ইনভার্টেড সেন্টেন্স, কিন্তু এটা এটা কোনো ইনভার্সন হয়নি। দেখো যখনই আমি হার্ডলি শুরুতে নিয়ে এসেছি তখন এই যে দেখো ভার্বটাও নিয়ে এনেছি, যখন হার্ডলি শুরুতে এনেছি তখন ভার্বটাও এনেছি। ঠিক আছে, এবার দেখো এই যে লেখা আছে, দেখো যে নেগেটিভ শব্দগুলো দেয়া আছে। তাহলে এই নেগেটিভ শব্দ বাড়তি একটা জিনিস হচ্ছে
অনলি একটা শব্দ আছে, এটা এই ফ্রেজটা আমি লিখে দিব এখন। অনলি যুক্ত কতগুলো শব্দ আছে, নেগেটিভ শব্দ আর অনলি যুক্ত কিছু শব্দ, এরা যখন বাক্যের শুরুতে থাকবে তখন এই যে দেখো আগে অক্সিলারি ভার্ব, আগে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে আগে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। যদি শুরুতে কি হয়, হার্ডলি, রেয়ারলি, সেলডম, নেভার, অনলি, এগুলো যদি শুরুতে থাকে। সমস্যা নেই, বিফোরও দিতে পারবা। বিফোর, হার্ডলি এবং স্ক্যাসটির সাথে বিফোর এবং হোয়েন দুইটাই দেওয়া যায়, বিফোর এবং হোয়েন দুইটাই ব্যবহার করা যায়। এবার এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা একটু ভালো করে পড়ে দেখো, এই সেন্টেন্সটা একটু ভালো করে পড়ে দেখো, এটা একটা ভালো করে পড়ে দেখো, সেম সেন্টেন্স, কি চেঞ্জ হয়েছে এই দুইটা সেন্টেন্সের মধ্যে, ডিফারেন্সটা বুঝতে পারলে তুমি ইনভার্সন বুঝতে পারবা। এই দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে ইনভার্সনটা বুঝতে পারবা। না, এটা নেগেটিভ না তো, অনলি শব্দটা নেগেটিভ না, অনলি তো নেগেটিভ শব্দ না। হ্যাঁ, দেয়ার আর হেয়ার থাকলে ইনভার্সন হবে, ওইগুলো আমি ওই ক্লাসের সময় পড়াবো, বাকি কিছু জিনিস থাকে এগুলো ক্লিপসে নাই, ওগুলো আমি ক্লাসের সময় পড়াবো। তাহলে এখানে দেখো নেভার হ্যাভ, এই যে হ্যাভটা আগে দেখো, নেভার হ্যাভ, এটা আগে দেখো হ্যাভ, কিন্তু এখানে নেভারটা কোথায় দেখো, এখানে নেভারটা কোথায় দেখো, যেটা আমি দেখালাম, এই যে দেখো, নেভার হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, নেভার হ্যাভ আই হ্যাভ নেভার ডান দ্য ওয়ার্ক, নেভার হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, নো সোনার হ্যাড আই ডান দেন ইউ ডিড, এগুলো খেয়াল করো, দুইটাই খেয়াল করলে হয়ে যাবে। এই যে দেখো হার্ডলি হ্যাড হি, হ্যাড আগে দেখো, হার্ডলি হ্যাড হি, কিন্তু হি হ্যাড হার্ডলি, এখানে কিন্তু কোনো ইনভার্সন হয়নি, দেখো এখানে কিন্তু কোনো ইনভার্সন হয়নি, এখানে কিন্তু কোনো ইনভার্সন হয়নি। একইভাবে দেখো রেয়ারলি, সেম, এই যে রেয়ারলি দেখো, রেয়ারলি থাকার কারণে হ্যাভ আগে চলে আসছে, হ্যাভ আগে চলে আসছে, কিন্তু এখানে কিন্তু কোনো ইনভার্সন হয়নি, এখানে কিন্তু কোনো ইনভার্সন হয়নি, দেখো এখানে কোনো ইনভার্সন হয়নি। একইভাবে সেলডম, এই যে দেখো সেলডম ডাজ, ক্লাস, এটা ইনভার্সন হয়েছে, কিন্তু এটা কিন্তু কোনো ইনভার্সন হয়নি, এটা কিন্তু কোনো ইনভার্সন হয়নি। একইভাবে এই শব্দটা মনে রাখবা, অনলি যুক্ত কতগুলো শব্দ আছে, এই সেন্টেন্সটা খেয়াল করো, অনলি বাই, এই যে বাক্যের শুরুতে কি আছে দেখো, অনলি বাই, এটা থাকলেও ইনভার্সন হবে। ইনভার্সনটা কোথায় হয়েছে, এই যে দেখো উইলটা আগে চলে আসছে, উই উইল বি এবল না বলে উইল উই বি এবল টু হয়ে গেছে, অনলি বাই থাকার কারণে, অনলি বাই থাকার কারণে, সেটাও আমি একটু লিখে দিচ্ছি, অনলি বাই, এই যে এটা একটু মনে রাখবা তাহলে তোমরা, কতগুলো শব্দ মনে রাখবা, অনলি দেন, অনলি দেন, অনলি বাই হতে পারে, অনলি বিফোর হতে পারে, ঠিক আছে, অনলি আফটার হতে পারে, অনলি উইথ হতে পারে, এরকম অনেকগুলো শব্দ আছে। এই শব্দগুলো তুমি নিজে নিজে একটু শিখে নিবে যে অনলি দ্বারা শুরু হবে, তখন সেই সেন্টেন্সে কি করতে হবে, ইনভার্সন করতে হবে, তখন সেটাকে ইনভার্সন করতে হবে, এটাতে ইনভার্সন করতে হবে। কিভাবে, এই যে দেখো, তাহলে অনলি বাই আগে থাকার কারণে
only by hard work will we be able to. আরো কিছু আছে যেগুলো ক্লাসে পাবা, এখানে এত কিছু নাই, ডিটেইলস এতগুলো নাই। দেন এগুলো তুমি আবার নিজে নিজে প্র্যাকটিস করবা। সেন্টেন্সগুলো এই বিগিনিং শুরুতে নিয়ে গেলে কি চেঞ্জ হবে, এই যে রেয়ারলি যখন শুরুতে যাবে এই বাক্যে কি চেঞ্জ হবে, এটা ঘরে বসে করতে হবে তোমাদের। অনলি বাই যদি বাক্যে শুরুতে যায় তাহলে এই বাক্যে কি চেঞ্জ হবে, হার্ডলি যদি শুরুতে যায় তাহলে এই বাক্যে কি চেঞ্জ হবে, নেভার যদি শুরুতে যায় তাহলে কি চেঞ্জ হবে, এই চেঞ্জটা তোমাকে করতে হবে। সেলডম যদি শুরুতে যায় একইভাবে চেঞ্জটা করতে হবে। অনলি, এই যে অনলি উইথ, দেখো অনলি উইথ যদি শুরুতে যায়, এই যে এটা যদি শুরুতে যায় তাহলে কি চেঞ্জ হবে, এটা খেয়াল করতে হবে। তাহলে এগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করলে হয়ে যাবে। আজকে আমি শুধু দুইটা উদাহরণ দেখাবো, একটু কষ্ট করে দেখো তাহলে বোঝার জন্য। দুইটা এক্সাম্পল দেখাবো আমি, এই দুইটা পরে দেখাচ্ছি, আগামী দিন দেখাবো। স্টাইলিস্টিক, এখানে আমি একটা প্রবলেম দেখানোর জন্য, এই যে দেখো এই সেন্টেন্সটা খেয়াল করো তাহলে পারবা, এটা ইনভার্সন। আগামী দিন এখান থেকে শুরু করব, আবার এখান থেকে শুরু করব, এটা ইনভার্সন। একটু বলো তো এটা কোথায় ইনভার্সনটা, কোনটা অ্যান্সার হবে, এই 2 নাম্বারের কোনটা উত্তর হবে বলো দেখি। ওকে, আশা করি তোমরা এটা কোনটা অ্যান্সার হবে তাহলে বলো তো। কেউ বলেছে বি, কেউ বলেছে ডি, আচ্ছা ডি বলেছে সবাই, ডি। হ্যাঁ গুড, এই যে এটা ইনভার্সন হবে, এই যে দেখো উইলটা আগে আছে, দেখো উইলটা আগে আছে, সো দ্যাট ইজ ইনভার্সন, তাহলে অ্যান্সার হবে এটা। আর এটা ভুল কেন, কারণ এখানে দেখো অনলি ইফ, অনলি ইফ কখনো হার্ডলির সাথে বসতে পারবে না, নেগেটিভ ওয়ার্ডের সাথে হবে না, ঠিক আছে। অনলি, আর এই দুটো তো ইনভার্সন হবে না, এই দুইটা ইনভার্সন হবে না, তাহলে কি অ্যান্সার হয়ে যাবে 4। ধন্যবাদ তুহিন, দোয়া করবা, এটাই প্রাপ্তি তোমাদের কাছ থেকে আর কি। ওকে, তাহলে মোটামুটি আমরা ইনভার্সন সম্পর্কে একটা ধারণা পেলাম। আগামী দিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আলোচনা, লেকচার, তোমরা একটু এক্সারসাইজগুলো করে ফেলতে পারো। মিনি টেস্ট 4, মিনি টেস্ট 4 এটা একটু নিজেরা করতে পারো, একটু কঠিন টাফ, বাট নিজেরা যদি করো তাহলে অনেক কিছু জানতে পারবা। পরে আমি এগুলো আগামী দিন আগামী ক্লাসে সমাধান করে দিব। কিন্তু আজকে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস শিখলা, ইনভার্সন, তার আগের ক্লাসে শিখেছো ড্যাংলিং মডিফায়ার, তারপর আজকে শিখলা তুমি তোমার প্যারালিজম, তারপর রিডান্ডেন্সি। সো সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। এই যে এরপরেই আছে, এই যে এগুলো করে ফেলবা, এই যে এগুলো করে ফেলবা, এই যে এগুলো, এটাই তো শুরু হয়ে গেছে দেখো 1 2 থেকে, এই যে 1 থেকে শুরু হয়েছে, আমি 2 নাম্বারটা করে দিলাম, তুমি এগুলো নিজে নিজে একটু করার চেষ্টা করবে। আর তোর আমি পরে এগুলো ব্যাখ্যা করবো, এগুলো ব্যাখ্যা ছাড়া তুমি বুঝতে পারবে না, এগুলো প্রতিটা প্রশ্ন আমি ব্যাখ্যা করে দিব, এগুলো প্রতিটা প্রশ্ন আগামী দিন ব্যাখ্যা করে দিব।
ওকে ইয়াসির আরাফাত, হ্যাঁ দেখবো। অনেক এসএমএস তো, ধরো 100, 150, 200 এরকম এসএমএস আসে, আসলে টাফ হয়ে যায় একা, মানে ওই যে আসলে অনলাইন হওয়াতে সবাই তো মেসেজ দিচ্ছে আমাকে, এই জন্য সবকিছু ফাঁকে ফাঁকে মেসেজের রিপ্লাই দিচ্ছি। সমস্যা নেই, ইনশাল্লাহ রিপ্লাই দিব। ওকে, তাহলে আজকে আর কন্টিনিউ করছি না, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। ভালো থেকো। তাহলে অনেকগুলো নতুন জিনিস শিখলাম আমরা আজকে। একটু রিভিশন দাও, আবার রিভাইজ করো, আশা করি তোমরা ভালো করতে পারবে। ক্লিপস এবং ব্যারন্স ভালো করে পড়ো। সেই সাথে যদি লেকচারগুলো ফলো করো আমার ইউটিউবে, বাকি লেকচারগুলো ফলো করো, অথবা আমার পেজে অনেকগুলো লেকচার থাকে, ওগুলো একটু ফলো করো বেসিকগুলো, তাহলে ইনশাল্লাহ দেখবা যে তোমার জন্য অবশ্যই এই জিনিসটি মানে অবধারিত, ইনশাল্লাহ তোমার সফলতা আসবেই। নেভার সে ডাই, ইনশাল্লাহ অবশ্যই সফল হবে। তাহলে ওকে, ভালো থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারবা। ঠিক আছে, আর কোনো কিছু এখানেও বলতেছি তো, ওই যে ইনভার্সনের অনেকগুলো তো বলে দিলাম, তবুও এটার প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট তো, সেজন্য আর কি। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ভালো থেকো, সুস্থ থেকো। না, অনেক আছে, অনেকেই কাজ করছে, ইনশাল্লাহ আমিও কাজ করছি, আরো অনেকেই কাজ করছে। সবাই মিলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সবাই মিলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তোমরাও পরিশ্রম করছো, একদিন তোমরাও এই পথে নেতৃত্ব দিবে। কিন্তু আজকে বললো কে নাকি আমার এই ভিডিওগুলো আপলোড করতেছে, আবার একজনকে আজকে ইনবক্স করলো, আমি জানি না কে। ভিডিওগুলো ডাউনলোড করে আবার হয়তো কম করতে হবে, আবার কি বলে, তোমার কপিরাইট স্ট্রাইকের আবেদন করতে হবে আর কি। হ্যাঁ, ব্যাংক জবের জন্য খুবই ইম্পর্টেন্ট, ব্যাংক জবে এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে। আজকে যেগুলো পড়লাম বেশিরভাগই ব্যাংক জবে খুব ইম্পর্টেন্ট। তোমরা একটু খেয়াল রাখবা, কেউ যদি কপি করে আমাকে জানালে আমি ওই যে কপিরাইট স্ট্রাইকটা দিয়ে দিব আর কি। তাহলে ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।